লেখিকা মৌসুমী হাজরার তুমি ছিলে তাই। শেষ পর্যন্ত সুগার ড্যাডি? তোকে দেখে বুঝতেই পারিনি অনন্যা, তোর এত বুদ্ধি। কলেজে তো কোনো ছেলেকে পাত্তাই দিসনি, তার মানে তোর প্ল্যান ছিল আলাদা। রুহি কথাটা বলেই হো হো করে হেসে উঠল। ওর সাথে বাকি বন্ধুরাও হাসছে। অনন্যা আর সেখানে এক মুহূর্ত আর দাঁড়ালো না, ছুটে চলে গেল ক্লাসে। অনন্যার বিয়ের ব্যাপারে সবাই এখন জেনে গেছে, আর জানবে নাই বা কেন? শহরের সব থেকে বড় বিজনেসম্যানের সাথে তার বিয়ে হয়েছে। শতদল মুখার্জি শহরের নামকরা একজন বিজনেসম্যান, বয়স প্রায় ৪২ বছর। অনন্যার সাথে বিয়ে হয়েছে। তাদের দুজনের বয়সের ফারাক প্রায় ২০ বছর। বিয়েটা এইভাবে হুট করে হয়ে যাবে তা বুঝতেই পারেনি অনন্যা। মামাবাড়িতে বড় হয়েছে অনন্যা। ছোটবেলায় মা মারা যাবার পরই তার মামারা নিজেদের কাছে নিয়ে এসে বড় করেছে অনন্যাকে। ছোট থেকেই তার সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন তার মামারা। অনন্যার ভালো মন্দ জানার চেষ্টা তারা করেননি। সবসময় মনে হতো অনন্যার সে একটা খাঁচায় বন্দি। একদিন কলেজ থেকে ফিরে এসে শুনল তার নাকি আজই বিয়ে, ৩ মামার পছন্দ করা ছেলের সাথে। ঘরোয়াভাবে বিয়ে। এই প্রথম অনন্যা প্রতিবাদ করেছিল, কিন্তু কেউ কোনো কথা শোনেনি। শেষ পর্যন্ত উপায় না পেয়ে এক বন্ধুর সহযোগিতায় বাড়ি থেকে পালিয়ে যায় সন্ধ্যের দিকে। তখনও বর আসেনি। কিছুটা যাওয়ার পর ভাবতে থাকে সে এখন কোথায় যাবে। হাতে কোনো টাকা নেই। রাস্তায় উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা গাড়ির সামনে চলে আসে। ঠিক সেই মুহূর্তে কেউ যেন তার হাতটা ধরে নিজের কাছে টেনে নেয়। পাগল নাকি আপনি? এইভাবে কে রাস্তা পার হয়? আমি বুঝতে পারিনি, ধন্যবাদ আপনাকে। পরনে বিয়ের সাজ। কোথায় বাড়ি আপনার? আমি বাড়ি ফিরব না, আপনি চলে যান এখান থেকে। দেখুন, জায়গাটা সেফ নয় আপনার জন্য। আপনার এখানে একা থাকা উচিত নয়। আমি বাড়ি ফিরব না। আচ্ছা শুনুন, আপনি কোথায় যেতে চান বলুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনি কে? নাম বললে চিনবেন? না। তাহলে এই মুহূর্তে আমাকে বিশ্বাস করা ছাড়া আপনার আর কোনো উপায় নেই। আমার যাওয়ার কোথাও জায়গা নেই। এক কাজ করুন, আমার সাথে চলুন। আমার নাম শতদল মুখার্জি। আপনার নামটা কি? অনন্যা সেন। আমার এখানে মামা বাড়ি। আমি মামার বাড়িতে বড় হয়েছি। তারা আমাকে জোর করে বিয়ে দিতে চান। থানায় যাবেন? না না, ওখান থেকে মামাদের ফোন করলে আমাকে জোর করে মামারা নিয়ে যাবেন। এত সহজ নয়, আপনি একজন সাবালিকা। জোর করে তারা আপনাকে বিয়ে দিতে পারে না। শতদলের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেখে অনন্যাকে বলল, আপনি একটু সাইডে এসে দাঁড়ান, আমি ফোনে কথা বলে নিই। অনন্যা তখনও এদিক ওদিক তাকিয়ে যাচ্ছে। শতদল এবার অনন্যার হাতটা ধরে নিজের গাড়ির কাছে নিয়ে গেল। এই প্রথম অনন্যা কোনো পুরুষ মানুষের হাতের ছোঁয়া পেল। একটু আগেই হাতটা তাকে বাঁচিয়েছে। শতদল নিজের গাড়ির কাছে এসে বলল, এখানে চুপটি করে দাঁড়ান, আমি ফোনে কথা বলে নিই, তারপর আপনার থাকার ব্যবস্থা করছি। শতদল তার ভাই সমুদ্রকে কল ব্যাক করল। হ্যাঁ ভাই বল। কোথায় আছিস দাদা? আছি বাইপাসে, একটা কাজে ফেসে গেছি। রায়বাড়িতে আজ বিয়ে হচ্ছে। কার? তাদের একমাত্র ভাগ্নির। হতে দে, খেলা আমি শুরু করে দিয়েছি। আমার ভয়েই তারা বিয়েটা তাড়াতাড়ি দিচ্ছে। আমাদের আর এক শত্রু অজিত বোসের ছেলের সাথে। এখন আমাদের করণীয় কি? কিচ্ছু না, চুপচাপ দেখে যা। তোর ফিরতে দেরি হবে। আর বলিস না ভাই, বাজেভাবে ফেসে গেছি। কি হয়েছে, আমি যাব? না না, তোকে আসতে হবে না, আমি সামলাচ্ছি। কি হয়েছে সেটা তো বল। একটা মেয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে, আজ তার বিয়ে। সে কি, এখন কি করবি? বাড়ি নিয়ে যাব? এখানে ওকে একা রাখা সেফ নয়। কিন্তু দাদা, ও কি আসবে? উপায় তো দেখছি না কিছু। দেখি কথা বলে, একা ছাড়তেও পারছি না। আচ্ছা, কোনো প্রবলেম হলে ফোন করিস, আমি বাড়িতেই আছি। শতদল ফোনটা রেখে অনন্যার কাছে এসে বলল, কি ঠিক করলেন? অনন্যা বলল, আমার যাওয়ার কোথাও জায়গা নেই। শতদল বললেন, আমাকে বিশ্বাস করতে পারবেন? তাহলে চলুন আমার সাথে, কাল কিছু একটা ব্যবস্থা করব। অনন্যা এবার শতদলের মুখের দিকে তাকালো। লম্বা গড়ন, গায়ের রং বেশ ফর্সা। কোনো হিরোর থেকে কম নয়, কিন্তু বিশ্বাস। তাছাড়া তো কোনো উপায়ও নেই।
যে ছেলেটার সাথে অনন্যার বিয়ে ঠিক হয়েছে তাকে অনন্যা ভালো করে চেনে। অজিত কাকুর ছেলে অখিলেশ বেশ কয়েকবার এসেছিল বাড়িতে। কেমন নজরে তাকায় অনন্যার দিকে, ভালো লাগে না অনন্যার। বন্ধুদের কাছে শুনেছে অনেক মেয়ের সাথে তার সম্পর্ক। কি হলো, কি ভাবছেন? কিছু না, আমি আপনাকে বিশ্বাস করছি, আপনি আমার বিশ্বাস ভাঙবেন না প্লিজ। শতদল তাকালো অনন্যার চোখের দিকে, তারপর বলল, আমি আপনার কোনো ক্ষতি করব না, আপনি আমার বাড়িতে নিশ্চিন্তে থাকতে পারেন। অনন্যা ঘাড় নাড়ল, মনে মনে ভাবল, কপালে যা হওয়ার আছে হবে। এই মুহূর্তে এই ব্যক্তিকে বিশ্বাস করা ছাড়া উপায় নেই। শতদল গাড়ি দরজা খুলে দিল, অনন্যা বসল, তারপর নিজে গাড়িতে গিয়ে বসে বাড়ি এলো। অনন্যা গাড়ি থেকে নেমে তাকিয়ে থাকলো শতদলের বাড়ির দিকে। এ যেন এক রাজপ্রাসাদ, কিন্তু কেমন যেন একটা ভয় কাজ করছিল। শতদল সেটা বুঝতে পেরে ভাইকে ফোন করে বলল, বাইরে একবার আন্টিকে আসতে বল। আন্টি বাইরে এলেন। তিনি শতদলের বাড়িতে সব কাজ দেখাশোনা করেন। এছাড়া এই বাড়িতে কিছু পরিচারক আর পরিচারিকা থাকেন। তিনি আগেই সবটা শুনেছিলেন সমুদ্রের কাছে। তিনি অনন্যার কাছে এসে বললেন, এসো মা, বাড়িতে এসো। অনন্যা বাড়িতে পা রাখল। এই বাড়ি বাইরে থেকে যতটা সুন্দর, ভেতর থেকে আরও বেশি সুন্দর। ব্যালকনি থেকে সমুদ্র অনন্যাকে দেখার পর চমকে উঠল। তাড়াতাড়ি শতদলকে ফোন করে উপরে আসতে বলল। শতদল অনন্যাকে বসতে বলল, আন্টিকে বলল কিছু খাওয়ার ব্যবস্থা করতে। শতদল উপরে গিয়ে সমুদ্রকে বলল, এবার কি করব বলতো ভাই, মেয়েটাকে একা ছেড়ে আসতে পারলাম না। মেয়েটাকে তুই আগে কোথাও দেখিসনি? না রে। কেন বলতো? ওর পরিচয় পেলে হয়তো তুই ওকে বাড়ি নিয়ে আসতিস না। কে ও? রায়বাড়ির একজন, কিন্তু ওর নাম তো অনন্যা সেন। বাবার পদবী সেন, মামাদের পদবী রায়। রায়বাড়ির 3 ছেলের একমাত্র ভাগ্নি। শতদলের চোখে আগুন জ্বলে উঠল। মনে পড়ে গেল সেই রাতের কথা। শতদল, আমাদের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমি আর তোমার মেয়ে বাঁচবো না। আমরা গাড়ি থেকে বেরোতে পারছি না, আমাদের বাঁচাও প্লিজ। তার কিছুক্ষণ পর একটা শব্দ, ফোন বন্ধ হয়ে গেল। শতদল ফোনে সেদিন এইটুকুই শুনেছিল, শান্ত হ দাদা, এটাই সময় প্রতিশোধ নেওয়ার। মেয়েটা ঘর থেকে যেন বেরোতে না পারে। ও কিছুই জানে না এই ব্যাপারে। ওর মামাদের ভালো মানুষই চেহারার পিছনে যে কত বড় শয়তানরা লুকিয়ে আছে তাও জানে না। না জানলে আরো ভালো। শতদল একটা সিগারেট ধরিয়ে ব্যালকনিতে এলো। এখনো পর্যন্ত তার মন অস্থির হয়ে আছে। এই সব কিছু প্ল্যান করা নয় তো? অনন্যা এই খেলার কোনো খেলোয়াড় নয় তো? নাকি ও যা বলছে সব সত্যি? কিছুক্ষণ পর সমুদ্র এসে বলল, দাদা ঘটনাটা সত্যি। অনন্যাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছিল, তাই ও বাড়ি থেকে পালিয়ে এসেছে। আমি সব জেনে নিয়েছি। মেয়েটা কিছুই জানে না। এটাই সুযোগ আমাদের। শতদল নিচে নেমে এলো। অনন্যা তখনও সোফাতে চুপটি করে বসে আছে। শতদলকে দেখে উঠে দাঁড়ালো। শতদল নিজের মনের ভিতর হতে থাকা সব অস্থিরতা আর রাগকে কন্ট্রোল করে বলল, ভয়ের কিছু নেই, তুমি এখানে যতদিন পারো থাকতে পারো। আমরা এখানে খুব একটা থাকি না, কাজ নিয়ে ব্যস্ত থাকি আমি আর ভাই। আমাদের মা বাবা নেই। এই বাড়িতে পরিচারিকা অনেকে আছেন, কোনো কিছু অসুবিধা হলে তাদের বলবে। অনন্যা খেয়াল করল শতদল আপনি থেকে তুমিতে নেমে এসেছে। একজন পরিচারিকা আসতেই শতদল বলল, ওর পোশাকের ব্যবস্থা করো। এই বিয়ের পোশাকে কতক্ষণ থাকবে? পরিচারিকা আমতা আমতা করে বললেন, ম্যাডামের কিছু নতুন পোশাক ছিল, সেখান থেকে একটা বের করে দিই। শতদল কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, ঠিক আছে, ম্যাডামের পার্সোনাল রুমটাতেই ওর থাকার ব্যবস্থা করো, ওর যেন কোনো অসুবিধা না হয়। শতদল অনন্যাকে জিজ্ঞাসা করল, তোমার মামাদের নাম কি? অনন্যা বলল, আপনি প্লিজ তাদের কিছু জানাবেন না। শতদল তাকালো অনন্যার দিকে, তারপর বলল, নিশ্চিন্তে থাকো এই ব্যাপারে। অনন্যা বলল, আমার 3 মামা, সুজিত রায়, শেখর রায়, সুমন রায়। নামগুলো শোনা মাত্রই শতদলের বুকে আগুন জ্বলে উঠল। তার তাপ অনন্যাকে বুঝতে না দিয়ে বলল, আমার নাম আগে কখনো শোনোনি? অনন্যা নাসূচক ঘাড় নাড়ল। শতদল ঠোঁটের কোণে বাঁকা হাসি হেসে বলল, ধীরে ধীরে চিনে যাবে। সমুদ্র উপর থেকে নিচে নেমে এলো। অনন্যার দিকে তাকিয়ে বলল, এখানে যতদিন আছো কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না, নিশ্চিন্তে থাকো।
অনন্যা বাধ্য মেয়ের মতো ঘাড় নাড়ল। পরিচারিকা তাকে নিয়ে গেলেন ম্যাডামের রুমে। দাদা, আমাকে বেরোতে হবে এবার। হ্যাঁ ভাই, জানি। অনামিকা অপেক্ষা করবে তোর জন্য, ওখানে পৌঁছে ফোন করে দিস। তুই সাবধানে থাকিস। এই শহরে আমি না থাকলেও সব খবর আমার কানে ঠিক চলে আসবে। সাবধানে যাস। অনন্যা এখন যে রুমে আছে সেই রুমটি সুন্দরভাবে সাজানো গোছানো। রুমে অনেক বই আছে, সবকিছু ধূসর রঙে সাজানো। এই রংটা একদম পছন্দ নয় অনন্যার। পরিচারিকা ওয়ার্ড্রোব থেকে একটা ড্রেস বের করে বললেন, এটা পরে নাও। অনন্যা অবাক হয়ে বলল, এটা কার? পরিচারিকা বললেন, ভেবে নাও এটা তোমারই। কথাটা বলে হেসে চলে গেলেন। অনন্যার সবকিছু কেমন যেন রহস্য মনে হতে লাগলো। তারপর সামনে শতদলের ছবিটা দেখতে পেল। এই রুমে একটা মাত্র ছবি। অনন্যা ছবিটা হাতে নিয়ে ভালো করে শতদলকে দেখল। মনে তার বসন্তের ছোঁয়া এসে লাগলো। জীবনে এই প্রথম কোনো পুরুষকে তার ভালো লেগেছে। অনন্যা শোন, কলেজে তোর মামারা এসেছে, তুই ওদের সামনে যাবি না। হিয়ার কথা শুনে আঁতকে উঠল অনন্যা। হিয়া ওর ছোটবেলার বান্ধবী। এই হিয়ার জন্যই অনন্যা বিয়ের দিন বাড়ি ছেড়ে পালাতে পেরেছিল। হিয়া ছাড়া তাকে বোঝে না। বলল, এবার আমি কি করব? হঠাৎ অনন্যার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে শতদলের নামটা ভেসে উঠল। অনন্যা, তুমি কোথায় আছো? ক্লাসে? না, এখন ক্লাস নেই, আমি ক্যান্টিনে আছি। ওখানেই থেকো, দুজন থাকবে তোমার কাছে। কোনো ভয় নেই তোমার। মামারা তোমার সামনে এলে চোখে চোখ রেখে কথা বলবে। কিন্তু আপনি কি করে জানলেন? সেই সব নিয়ে তোমাকে মাথা ঘামাতে হবে না। তোমাকে যা বললাম তাই করো। আমি যাচ্ছি তোমার কাছে। অনন্যা স্বস্তির শ্বাস নিল। এই মানুষটা তাকে অনেক আগলে রাখে। দিন দিন এই মানুষটার প্রতি বড্ড দুর্বল হয়ে পড়ছে অনন্যা। কিন্তু শতদল কি তাকে ভালোবাসে? হয়তো না। তাহলে কেন অনন্যাকে এত আগলে রাখে? কিছুক্ষণ পরে দুজন ব্যক্তি অনন্যার কাছে এসে বলল, হ্যালো ম্যাডাম, আমরা এখন এখানেই থাকবো আপনার কাছে, স্যার না আসা অবধি। বড্ড রহস্যময় জীবন শতদলের। এই 1 মাসে তা খুব ভালো করে বুঝতে পেরেছে অনন্যা। নিজেকে একটা গণ্ডির মধ্যে রাখে, যে গণ্ডি পেরিয়ে অনন্যা যেতে পারে না শতদলের কাছে। এইসব ভাবতে ভাবতে অনন্যার মামারা চলে আসেন ক্যান্টিনে। অনন্যা তাদের দেখে ঘাবড়ে যায়। বড় মামা বললেন, তুই এই কাজটা ঠিক করলি? তুই ভালো করে না চিনে তাকে বিয়ে করে নিলি? মেজো মামা বললেন, শোন, যা হয়েছে হয়েছে, বাড়ি চল, আমরা বাকিটা বুঝে নেব। ছোট মামা বললেন, দেখ, ও যদি তোকে ভয় দেখিয়ে বিয়েটা করেছে সেটা বল আমাদের। তুই আপাতত এখান থেকে চল আমাদের সাথে। শতদল সেখানে পৌঁছে যায়। অনন্যার কাছে এসে ওর কাজটা ধরে নিজের কাছে টেনে নেয়। চোখে সানগ্লাস, স্যুট, বুটে তাকে দারুণ হ্যান্ডসাম লাগছে। ওই মুহূর্তে ক্যান্টিনে থাকা সকলে হা করে তাকিয়ে আছে। কেউ কেউ ফিসফিস করে বলছে, অনন্যা কিন্তু ভীষণ লাকি, এমন একটা হ্যান্ডসাম রিচ হাজবেন্ড পেয়েছে। অনন্যা মাথাটা নামিয়ে রাখে। শতদল বলল, ডার্লিং, তোমার মামারা কি বলছে? আমি তোমাকে জোর করে বিয়ে করেছি? অনন্যা শতদলের দিকে তাকিয়ে নাসূচক মাথা নাড়ল। শতদলের ঠোঁটে আবার বাঁকা হাসি ফুটে উঠল। তারপর অনন্যার মামাদের দিকে তাকিয়ে বলল, কেন আমাদের মাঝে আসছেন কেন আপনারা? কোথায় মামা শ্বশুরদের কাছে জামাই আদর খাবো তা না, শুধু বিয়ে ভাঙার চেষ্টা। অনন্যার হাত ঠান্ডা হয়ে গেছে ভয়ে। মামাদের দেখে ভয় করছে তার। এই কদিনে মামাদের এমন রূপ দেখেছে যা আগে কখনো দেখেনি সে। শতদল এবার অনন্যার কাঁধ থেকে হাতটা নামিয়ে অনন্যার হাতটা ধরল। অনন্যা আবার যেন হারিয়ে গেল। এই হাতের ছোঁয়া যখনই অনন্যার হাতে লাগে, অনন্যা কেমন যেন হয়ে যায়। সমস্ত ভয় বাধা দূর করে তাকিয়ে থাকলো শতদলের দিকে। দেখো শতদল, তুমি যে খেলাটা খেলছো তা আমরা জানি, কিন্তু তাতে অনন্যাকে টেনো না। বড় মামার কথা শুনে অনন্যা অবাক হলো। তার মানে মামাদের সাথে শতদলের নিশ্চয়ই কোনো সমস্যা আছে আগে থেকেই। শতদল বলল, ওইসব আমি কিছু মনে রাখিনি মামা শ্বশুর। আফটার অল এখন আপনারা আমার মামা শ্বশুর, আমি আপনাদের জামাই। অনন্যার ছোট মামা রেগে শতদলের কলার চেপে ধরে বললেন, মানি না তোমাকে জামাই হিসাবে। আমরা আমাদের মেয়েকে ঠিক নিয়ে যাব একদিন। শতদল অনন্যার হাতটা তখনও ছাড়েনি। আবারও সেই বাঁকা হাসি হেসে বলল, কুল মামা শ্বশুর, কুল। এত রেগে গেলে হয়? যতই হোক বিয়েটা তো হয়ে গেছে আমাদের। এই হাত দিয়ে কোথায় আশীর্বাদ করবেন তা না, কলার ধরছেন।
পাশ থেকে অনন্যার বাকি দুই মামা ছোট মামাকে সরে আসতে বললেন। ছোট মামা কলার ছেড়ে সরে গেলেন। শতদল অনন্যাকে বলল, ডার্লিং, আর কোনো ক্লাস আছে তোমার? অনন্যা ধীরে ধীরে বলল, না। শতদল তখন বলল, চলো তাহলে বাড়ি ফিরি, কত মিস করছিলাম তোমায়। শতদল অনন্যার হাতটা ধরে নিয়ে গেল। পাশে থাকা সকলে হাঁ করে তাকিয়ে থাকলো। অনন্যা মনে মনে বলল, আমার হাতটা আপনি ছাড়বেন না প্লিজ, এই রকম অধিকারে রেখে দিন আমাকে আপনার কাছে। আমি আপনাকে ধরার চেষ্টা করব না, শুধু রেখে দিন আপনার কাছে। শতদল অনন্যাকে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভ করে নিয়ে গেল বাড়ি। অনন্যা খেয়াল করলো যে দুজন ব্যক্তি ক্যান্টিনে ছিল, তারা একটা কালো গাড়িতে পিছনে আসছে। অনন্যা মনে মনে ভাবল, ওই দুজন ব্যক্তি কি বডিগার্ড? শতদল বলল, তুমি ঠিকই ভাবছো, ওরা বডিগার্ড তোমার। আপনি আপনি মনের কথা শুনতে পান না? বডি ল্যাঙ্গুয়েজ বুঝতে পারি। আমার কোনো বডিগার্ড লাগবে না, সেটা আমি বুঝবো। যতদিন আমার কাছে আছো তোমাকে রক্ষা করার দায়িত্ব আমার। অনন্যা মনে মনে ভাবলো, যতদিন আপনার কাছে আছি তার মানে চিরদিন আপনার সাথে থাকবো না। পরক্ষণেই মনে হলো এই মানুষটি আবার মনের কথা বুঝে নেয়, তাই নিজের সোজা হয়ে বসলো। আচ্ছা, তোমাকে ফোনটা কেন দিয়েছি বলো তো? ফোন করার জন্য? তাহলে মাথায় রেখো, যখনই কোনো সমস্যায় পড়বে আমাকে ফোন করবে। একটা কথা বলবো? এত দামি ফোন আমার প্রয়োজন ছিল না। শতদল আর কোনো কথা বলল না। অনন্যাও চুপ করে থাকলো। বাড়ি ফিরল দুজনে। অনন্যার মুখ কেমন ফ্যাকাশে সেটা দেখেই আন্টি বললেন, কি হয়েছে মা, তোমার মুখটা এমন কেন লাগছে? অনন্যা বলল, সারা জীবন আমাকে বন্দি হয়ে থাকতে হবে আন্টি। মামার বাড়িতেও বন্দি ছিলাম, এখানেও তাই। কলেজ থেকে ঘর, ঘর থেকে কলেজ, এখানে তো আবার বডিগার্ডও আছে। কথাটা শতদলের কানে গেল, কিন্তু কিছু বলল না, নিজের রুমে চলে গেল। অনন্যা প্রথমে যে রুমে ছিল সেই রুমেই থাকে একা। বাড়ির পরিচারিকারা সবসময় খেয়াল রাখে অনন্যার প্রয়োজনের। আন্টি শতদলের রুমে গিয়ে বললেন, আসবো বাবা? হ্যাঁ আন্টি, এসো। একটা কথা ছিল। হ্যাঁ বলো। মেয়েটা ছোট, ও কোনো কিছুই তোমার ব্যাপারে জানে না। যতদিন এই বাড়িতে আছে ওর খেয়াল রাখা আমাদের কর্তব্য। কর্তব্যের তো কোনো ত্রুটি নেই। না বাবা, আমি তা বলছি না। মেয়েটা খুব একা ফিল করে, সেরকম কোনো বন্ধু বান্ধব নেই, বাড়িতে একাই থাকে। একবার যদি সময় হয় তোমার, তাহলে একটু ঘুরিয়ে নিয়ে এসো। আমার সময় নেই, ওর কিছু কেনাকাটার ছিল, একবার বাইরে নিয়ে গিয়ে ওর প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে এসো। কেনাকাটাও হয়ে যাবে আর ওর মনও ভালো হয়ে যাবে। ঠিক আছে, ওকে 8টার মধ্যে রেডি থাকতে বলবে। বলছি বাবা, তুমি একবার নিজে গিয়ে বলো, মেয়েটা খুশি হয়ে যাবে। আমার কেন মনে হচ্ছে আন্টি তুমি ওর ব্যাপারে একটু বেশি মায়াতে জড়িয়ে যাচ্ছ। ও কিন্তু বেশি দিন এই বাড়িতে থাকবে না, তাই ওকে নিয়ে এত বেশি ভেবো না। আন্টি চুপ করে দাঁড়িয়ে থাকলেন। অনন্যা চুপ করে নিজের রুমে বসে আছে। দরজায় নক করা দেখে মনে মনে ভাবল, নিশ্চয়ই কোনো পরিচারিকা এসেছে, তার কিছু লাগবে কিনা জানতে। তাই অনন্যা বলল, আমার কিছু লাগবে না, আমাকে একা থাকতে দাও। একটু দরকার ছিল তোমার সাথে। শতদলের গলার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো অনন্যা। দরজাটা খুলে বলল, কিছু দরকার? আমাকে ডাকতে পারতেন। শতদল বলল, 8টার মধ্যে রেডি থাকবে, আমি এসে তোমাকে শপিংয়ে নিয়ে যাব। যা তোমার কেনাকাটার আছে করে নিও, প্রয়োজনীয় জিনিস যা নেওয়ার আছে কিনে নেবে। কথাটা বলে চলে গেল শতদল। অনন্যা কিছুক্ষণ দরজাটা খুলে দাঁড়িয়ে থাকলো, যদি কোনো প্রয়োজনে আবার আসে শতদল। কিন্তু অনন্যার কাছে কী বা তার প্রয়োজন? এইসব কথা ভেবে মন খারাপ করতে চাইল না। এটা ভেবেই ভালো লাগছে সে বেরোতে পারবে, তাও আবার শতদলের সাথে। রুমে এসে দেখলো ঘড়িতে এখন সবেমাত্র দুপুর 3টে, এখনো 5 ঘন্টা বাকি। সামনে শতদলের ছবিটা আছে, সেটা হাতে নিয়ে বসলো অনন্যা। মনে পড়ে গেল সেই প্রথম দিনের কথা, যখন সে এই বাড়িতে এসেছিল। প্রথম পর্বের শেষ থেকে শুরু হচ্ছে এবার, অর্থাৎ অনন্যা আর শতদলের বিয়ের আগের সময়। গুড মর্নিং ম্যাডাম। একজনের গলার শব্দে ঘুম ভাঙল অনন্যার। তাকিয়ে দেখল গতকাল রাতে এই পরিচারিকা তাকে ড্রেস বের করে দিয়েছিলেন। সারা রাত ঘুম হয়নি, মামার বাড়ি থেকে পালিয়ে এখানে এসেছে। কেমন একটা ভয় লাগছিল অনন্যার। মামারা নিশ্চয়ই এখন তাকে খুঁজছে, কেউ জানতেও পারবে না অনন্যার কথা। পরিচারিকা বললেন, তুমি ফ্রেশ হয়ে নিচে নেমে এসো, স্যার অপেক্ষা করছেন। অনন্যা বলল, স্যার মানে শতদল বাবু?
পরিচারিকা হেসে ঘাড় নাড়লেন। অনন্যা ফ্রেশ হলেও তখনও তার চোখে যেন ঘুম লেগে আছে। ঘুম ঘুম চোখে কিছুটা টলতে টলতে নিচে নেমে এলো। শতদল একবার তাকিয়ে দেখল অনন্যার দিকে, তারপর চোখ নামিয়ে নিল। অনন্যা শতদলের কাছে এসে বলল, আমাকে ডাকছিলেন? কিছু কথা ছিল। মামারা জানতে পেরে গেছে আমি এখানে আছি? না, তেমন কিছু না। তাহলে কয়েকটা কথা ছিল আমার। এই বাড়িতে যতদিন খুশি থাকো, কোনো সমস্যা হবে না। শুধু কয়েকটা জিনিস মাথায় রাখবে, ছাদে বা ব্যালকনিতে যাবে না। বাড়ির পিছনে বাগান আছে, সেখানে যেতে পারো। বাড়ির প্রতিটি রুমে যেতে পারো, শুধুমাত্র আমার রুমে যাবে না। আমি আমার রুম থেকে কোথাও বেরোবো না, সেটা তোমার ব্যাপার। আর একটা কথা, এই বাড়িতে যেই আসুক তুমি তাদের সামনে আসবে না, মনে থাকবে? গুড। আমি একটু বাইরে যাচ্ছি, যা প্রয়োজন তুমি ওদের বলবে, ওরা তোমার খেয়াল রাখবে। বাড়ি থেকে একদম বেরোবে না। অনন্যা মনে মনে বলল, মানুষটা একটু রাগী রাগী। সব রুমে যেতে পারি, কিন্তু ওনার রুমে যাব না কেন? ওখানে কি সব সম্পত্তি থাকে নাকি? থাকে তো থাকে, তাতে আমার কি? তারপর আবার অনন্যা ভাবল, কতদিন আর এইভাবে থাকবো? কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। শতদল বাবুর সাথে পরে এ বিষয়ে কথা বলতে হবে। শতদল নিজের অফিসে গিয়ে ফোন করলো অনন্যার বড় মামাকে, সুজিত রায়। শতদলের ফোন পেয়ে ঘাবড়ে গেলেন, ভয়ে ভয়ে ফোনটা ধরলেন। কেমন আছেন মিস্টার সুজিত রায়? হঠাৎ আমাকে ফোন করছো কেন? না, ভাবলাম যে বাড়িতে সানাই বাজার কথা, সেই বাড়ি এত নিশ্চুপ কেন? ও হ্যাঁ, শুনলাম আদরের ভাগ্নি পালিয়ে গেছে। কি জন্য ফোন করেছো আমায়, সেটা বলো। সবে তো খেলা শুরু হয়েছে, এখনো অনেক কিছু বাকি। খুঁজুন খুঁজুন আদরের একমাত্র ভাগ্নিকে। শতদল আর অনন্যার বিয়ের পরের সময় তোমার যা কেনাকাটার আছে করে নেবে, হয়ে গেলে আমাকে ফোন করে দেবে। আপনি কোথায় যাবেন? এখানেই আছি, কোনো ভয় নেই তোমার। সে তো নেই, আমিও জানি। দেখলাম তো বডিগার্ডও এসেছে, সেটা তোমার সেফটির জন্য। আপনি থাকুন না আমার সাথে। শতদল কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, ঠিক আছে, আছি আমি। মনে মনে ভাবল, প্রতিদিন তো এই মেয়েটার সাথে শপিং করতে আসতে হবে না। কেনাকাটার মাঝে এদিক ওদিক ঘুরে তাকাচ্ছিল শতদল। সেটা লক্ষ্য করতেই অনন্যা বলল, ভয় নেই, কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আমি আছি তো। কথাটা বলে ফিক করে হেসে দিল অনন্যা। এই কদিনে মেয়েটার উপর আর কোনো রাগ নেই শতদলের, কারণ এই মেয়েটি জানেই না সেও যে কোনো সময় খুন হতে পারে। অনন্যা একটা সাদা রঙের সালোয়ার দেখছিল, পাশ থেকে শতদল তাকাতেই তার মোহিনীর কথা মনে পড়ে গেল। যখনই মোহিনী শপিং করতে আসতো, জোর করে শতদলকে নিয়ে আসতো, একটার পর একটা জিনিস দেখিয়ে বলতো, এটা আমাকে ভালো লাগছে। শতদল সবকিছুতেই হ্যাঁ বলতো। মোহিনী ছিল তার প্রথম ভালোবাসা, তার অর্ধাঙ্গিনী। মোহিনীর চলে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারেনি শতদল, তাই তো এই ভাঙনের খেলায় মেতে উঠেছে। অনন্যা তাকিয়ে দেখল শতদল তাকিয়ে আছে তার দিকে। শতদল তখনও ভেবে যাচ্ছে মোহিনীর কথা। অনন্যা বলল, এটা নেব? শতদল মনোযোগ দিয়ে দেখল অনন্যাকে, তারপর ঘাড় নাড়ল। বিল করে বেরিয়ে এলো মল থেকে। অনন্যাকে গাড়িতে চাপিয়ে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা হলো শতদল। অনন্যা একবার পিছন দিকে তাকিয়ে দেখল বডিগার্ডের গাড়ি আসছে কিনা। আপনি আমাকে বাড়িতে নামিয়ে আবার বেরোবেন? আজকে না বেরোলে হয় না, কাজ আছে। খুব দরকারি কাজ? একটু বেশি প্রশ্ন করছো আমাকে। বিয়ের আগেই আমি বলে দিয়েছিলাম বিয়েটা একটা ডিল। তুমি আমার ব্যাপারে বা আমি তোমার ব্যাপারে মাথা ঘামাবো না। তাহলে এখানে আমাকে নামিয়ে দিন। কেন? আমার ব্যাপারে মাথা ঘামাতে হবে না। বাড়ি অবধি না পৌঁছানো অবধি গাড়ি থামবে না। বাড়িতে চলে এলো দুজনে। যে খুশি নিয়ে অনন্যা বেরিয়েছিল, তার থেকেও বেশি মন খারাপ নিয়ে ফিরল। বাড়ি ফিরতে আন্টি এগিয়ে এসে বললেন, আজ তোমার জন্মদিন, তুমি আগে বলনি কেন? তুমি রুমিকে বলেছ, আমাকে বলনি। অনন্যা শান্ত গলায় বলল, রুমি আজ দারুণ খাবার বানিয়েছিল, তাই আমি বলেছিলাম আমার জন্মদিনে খাওয়াটা বেশ ভালো করেই হলো। আমার জন্মদিন নিয়ে কোনো মাথা ব্যথা নেই। মা বাবা থাকলে দিনটা আজ অন্যরকম হতো। মামা বাড়িতে দিদিমা ছাড়া কেউই এই দিনটা মনে রাখতো না। দিদিমা মারা যাবার পর আর কেউ জানেই না আজকের দিনটার কথা। বাদ দিন আন্টি এইসব, আমার মাথাটা ব্যথা করছে, আমি কিছু খাবো না, আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে। অনন্যা চলে গেল নিজের রুমে। শতদল সবটা শুনেও না শোনার বাহানা করে চলে গেল।
ওদিকে অনন্যা নিজের রুমে গিয়ে দরজাটা বন্ধ করে সমস্ত জিনিস নামিয়ে দিয়ে বালিশে মুখ চাপা দিয়ে কাঁদল কিছুক্ষণ। তারপর উঠে বসে ভাবতে লাগলো সেই দিনগুলোর কথা, শতদল আর অনন্যার বিয়ের আগের সময়। আপনার সাথে একটু কথা ছিল শতদল বাবু। বলো। আপনি আমার জন্য এত কিছু করছেন, আর একটা উপকার করবেন। কি? আমাকে এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেবেন, যেখানে কেউ আমাকে চিনবে না, জানবে না। থাকবে কোথায় আর খাবে কি, সে আমি কিছু একটা ব্যবস্থা করে নেব। বাইরে জগৎ সম্বন্ধে তোমার কোনো ধারণা নেই, তাই এই কথা বলছো। কতদিন এখানে থাকবো? কেন, কোনো অসুবিধা হচ্ছে? না না, তা নয়, তবে এইভাবে আপনাদের উপর বোঝা হয়ে থাকতে ইচ্ছে করছে না। এত কিছু না ভাবলেও চলবে। পড়াশোনাটা শুরু করো বাড়িতে বসে, তাহলে আর এই সব মাথায় আসবে না। কদিন একটু সময় দাও, পরিবেশ ঠান্ডা হোক, তারপর কিছু ব্যবস্থা করব। আপনার হাতে ওটা কি হয়েছে? কিছু না। কিছু না বললেই হবে? দেখি হাতটা। ইস, কত রক্ত বেরোচ্ছে! কিভাবে হলো এমন? অফিসে হয়েছে, অসাবধানতায় জানালার কাছে কেটে গেছে। হাতটা দেখি, আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি। বললাম তো দরকার নেই এইসবের, এত কথা বলবেন না তো। দেখি হাতটা। অনন্যা আন্টিকে ডেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আসতে বলল। আন্টি তাড়াতাড়ি নিয়ে এলেন। অনন্যা ভালো করে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দিল। শতদলের মোহিনীর কথা মনে পড়ে গেল। মোহিনী রক্ত দেখলেই ভয় পেয়ে যেত, ঘাবড়ে যেত। মেয়েটা যখন হয়েছিল, শতদল সবসময় মোহিনীর কাছে কাছে থাকতো। আজ তারা কেউই নেই। এই মেয়েটা ধীরে ধীরে কেমন যেন মায়ায় বাঁধতে চাইছে, কিন্তু ও যেদিন সব সত্যিটা জানতে পারবে সেদিন কি হবে? এই ভাঙনের খেলায় শতদল ওকে গুটির মতো ব্যবহার করতে চাইছে। কিছুক্ষণের মধ্যে পুলিশ ঢুকলো, তার সাথেই ঢুকলো অনন্যার 3 মামা। অনন্যা তাদের দেখে ঘাবড়ে গেল। শতদল উঠে দাঁড়ালো। অনন্যা ভয়ে পেয়ে শতদলের পিছনে দাঁড়ালো। শতদল ধীরে ধীরে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি। অনন্যা ভয়ে পেয়ে শতদলের পিছনে দাঁড়িয়ে শতদলের হাতটা ধরল। ইন্সপেক্টর বললেন, শতদল বাবু, আপনার উপর অভিযোগ করা হয়েছে। আপনি জোর করে অনন্যা ম্যাডামকে আটকে রেখেছেন। অভিযোগ কে করেছে? অনন্যা ম্যাডামের 3 মামা। অনন্যার বড় মামা এগিয়ে এসে বললেন, চল মা, আর কোনো ভয় নেই, আমাদের সাথে চল। আমরা খোঁজ খবর পেয়ে পুলিশ নিয়ে এসেছি। কথাটা বলেই শতদলের কাছে গিয়ে অনন্যার হাতটা ধরে টানলেন। এইভাবে টানতেই অনন্যা শতদলের হাতটা ছেড়ে দিল। শতদল এবার অনন্যার হাতটা জোর করে ধরে রাখলো। বড় মামা আর অনন্যাকে টেনে আনতে পারলেন না। অনন্যা তাকালো শতদলের দিকে, তারপর হাতের দিকে। অনন্যার চোখে জল তখন। বড় মামা ইন্সপেক্টরকে বললেন, দেখছেন আপনি, কেমন সাহস দেখুন। আপনার সামনেই আমার ভাগ্নির হাতটা কেমন জোর করে ধরে রেখেছে। শতদল এবার বলল, ইন্সপেক্টর, আপনি একতরফা কথা শুনতে পারেন না, আপনার সবার কথা শোনা উচিত। ইন্সপেক্টর বললেন, সে তো শুনবই। অনন্যা ম্যাডাম, আপনি বলুন সব সত্যিটা। বড় মামা অনন্যার হাতটা ছেড়ে দিলেন। শতদলও ছেড়ে দিল অনন্যার হাতটা। তারপর বলল, সব বলো প্রথম থেকে। অনন্যা একবার তার মামাদের দিকে তাকালো, তারপর মাথাটা নামিয়ে রাখলো। ইন্সপেক্টর আবার বললেন, আপনি এখানে কবে থেকে আছেন? শতদল বাবু কি আপনাকে জোর করে এখানে রেখেছেন? অনন্যা ইন্সপেক্টরের দিকে সাহস করে তাকিয়ে বলল, আমি এখানে নিজের ইচ্ছায় আছি, আমাকে কেউ জোর করে আটকে রাখেনি। শতদল বাবু খুবই ভালো মানুষ। ইন্সপেক্টর বললেন, ভেবে বলুন, আপনি কারোর ভয়ে এই কথা বলছেন না তো? অনন্যা ইন্সপেক্টরের চোখে চোখ রেখে বলল, না, আমি কারোর ভয়ে এই কথা বলছি না। আমি আমার মামাদের সাথে যেতে চাই না। মামারা তেড়ে এলো অনন্যার দিকে। ঠিক তখনই শতদল অনন্যার সামনে এসে দাঁড়ালো। মামারা থেমে গেল। বড় মামা বললেন, কোন পরিচয়ে এখানে আছিস তুই? আর তুই কিভাবে চিনিস ওকে? ওর সম্বন্ধে তুই কি জানিস? অনন্যা চুপ করে থাকলো। ইন্সপেক্টর বললেন, দেখুন অনন্যা, আপনি সব সত্যি না বললে আপনারই ক্ষতি। অনন্যা বলল, আমি বললাম তো, আমি এখানে নিজের ইচ্ছেতে আছি। মেজো মামা বললেন, কোন পরিচয়ে এখানে আছিস? 3 মামা বারবার এক কথা বলছিলেন, তাই অনন্যা বলল, আমি আর শতদল বাবু একে অপরকে ভালোবাসি, আমরা বিয়ে করে নিয়েছি। চারিদিক স্তব্ধ। বাড়ির পরিচারক, পরিচারিকা, আন্টি, ইন্সপেক্টর, বাকি পুলিশেরা, অনন্যার 3 মামা, এমনকি শতদলও অবাক হয়ে গেল অনন্যার কথা শুনে। অনন্যা পেছন থেকে শতদলকে ধীরে ধীরে বলল, আমাকে বাঁচিয়ে দিন প্লিজ মামাদের হাত থেকে। কিছুক্ষণ নীরবতা ছড়িয়ে পড়ল চারিদিক। শতদল যে খেলা খেলতে চাইছিল, সেই খেলাটা এত সহজ।
হয়ে যাবে ভাবতে পারিনি। এবার সে বলল, সব শুনে নিয়েছেন ইন্সপেক্টর, এবার আপনারা আসতে পারেন। অনন্যার মামারা বলল, মানি না এই বিয়ে আমরা। শতদল বাঁকা হাসি হেসে বলল, না মানলে কিছুই আসে যায় না, অনন্যা সাবালিকা। মামারা বারবার বলতে লাগলো, অনন্যা এটা তুই ঠিক করলি না, আমরা তোকে এখান থেকে একদিন ঠিক নিয়ে যাব। অনন্যা ভয় পেয়ে আবারও শতদলের হাতটা ধরল। সবাই চলে যেতেই অনন্যা শতদলের কাছে ক্ষমা চেয়ে নিজের রুমে চলে গেল। এদিকে শতদলের ভাই সমুদ্র সবটা শুনে বাড়ি এলো, অনন্যাকে ডেকে পাঠালো। আমার কিছু করার ছিল না সমুদ্রবাবু, আমি ভয় পেয়ে এইসব বলে দিয়েছি, কিন্তু এবার তো সবাই জানবে তুমি আমার দাদার স্ত্রী। আমি কয়েকদিন পরই এখান থেকে চলে যাব, তারপর তোমাকে না পেলে সবাই তো আমার দাদাকে ধরবে। এখন উপায়? আপাতত এখন এই মিথ্যেটাকে সত্যি করতে হবে। অনন্যা সমুদ্রের দিকে তাকালো, তারপর বলল, এতে যদি শতদল বাবুর কোনো ক্ষতি না হয় তাহলে আমি রাজি আছি। উনি আমার জন্য অনেক কিছু করেছেন। সমুদ্র মনে মনে ভাবল, সবকিছু ঠিকঠাক এগোচ্ছে, কিন্তু বেঁকে বসল শতদল, কিছুতে বিয়ের জন্য রাজি হলো না। শেষে সমুদ্র অনেক করে বুঝিয়ে বলল, তোকে এই মেয়েটার সাথে সংসার করতে হবে না, আমরা শুধু ওর 3 মামার উপর প্রতিশোধ নেব, তার জন্য এই মেয়েটাকে ব্যবহার করব। অবশেষে রাজি হলো শতদল। তার আগে অনন্যাকে বলল তার অতীতের কথা, মোহিনী আর তাদের মেয়ের কথা। শুধু এইটুকু বলল তারা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই মৃত্যুর পিছনে যে অনন্যার মামাদের হাত আছে তা বলল না শতদল। সাথে এটা জানিয়ে দিল এই বিয়ে শুধুমাত্র একটা ডিল, অনন্যাকে বাঁচানোর জন্য। একটা সময় পর অনন্যা আর শতদল আলাদা হয়ে যাবে। বিয়েটা হয়ে গেল অনন্যা আর শতদলের। অনন্যা এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ দরজায় নক করার শব্দে ঘুম ভাঙল। উঠে ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত্রি 11টা বাজছে। তাড়াতাড়ি উঠে দরজাটা খুলল। সামনে দাঁড়িয়ে আছে শতদল। অনন্যা অবাক হয়ে বলল, আপনি এত রাতে, কিছু দরকার? শতদল বলল, চলো আমার সাথে। অনন্যা অবাক হয়ে বলল, কোথায়? শতদল আর কোনো কথা না বলে অনন্যার হাতটা ধরে নিচে নিয়ে এলো। তারপর লাইট জ্বলে উঠল। বাড়ির পরিচারক পরিচারিকা আন্টি আর সমুদ্রও ছিল। সবাই মিলে অনন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানালো। সামনে নামানো আছে বিশাল বড় একটি কেক। শতদল বলল, চলো কেকটা কাটো। অনন্যার আনন্দে চোখে জল এলো। নিজেকে সামলে নিয়ে এগিয়ে এলো। কেক কাটার পর শতদল কেকের টুকরো নিয়ে অনন্যাকে খাইয়ে বলল, শুভ জন্মদিন, ভালো থাকো, সুস্থ থাকো। অনন্যা তাকিয়ে আছে শতদলের দিকে আর ভাবছে, আপনি মানুষটা এতটাও কঠিন না যতটা আপনি দেখান, তাই তো আপনাকে ভালোবাসা যায়। আপনার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ছেড়ে আমি কোথাও যাব না। এই গিফটটা তোমার জন্য, যদিও এটা আমি দিইনি, দিয়েছেন অন্য কেউ। জানতে চাইবে না তার নাম? এখন আমি পরে নিজেই বলবো। অনন্যা শতদলের কথা শুনে অবাক হয়ে গেল। তারপর বলল, ঠিক আছে, এটা আমি খুলে দেখব। শতদল ঘাড় নাড়ল। অনন্যা তাড়াতাড়ি করে গিফটটা খুলল। তারপর দেখল একটা সুন্দর পুতুল, কিন্তু এটা তাকে কে দিতে পারে? শতদলকে জিজ্ঞাসা করলেও সে কিছুতেই এখন বলবে না। তবুও বারবার ভাবার চেষ্টা করল। কিছু ভাবলি সমুদ্র? না দাদা, মেয়েটার জন্য খারাপ লাগছে, ও কিছুই জানে না আমাদের ব্যাপারে। আমি ওকে নিয়ে ভাবছি না। সত্যি ভাবছিস না? বললাম তো না। তাহলে কাল কেকটা কেন নিয়ে আসলি? কেন জন্মদিন পালন করলি? সেটার কারণ আছে। বল, কি কারণ? তুই তো সব কথা আমাকে বলিস। অনন্যা সেই সময় চা নিয়ে এসে বলল, আর চাটা আমি বানিয়েছি। শতদল বলল, কেন? বাড়িতে তো অনেক মানুষ আছে, তোমাকে চা বানাতে কে বলেছে? অনন্যা চাটা কাপে ঢালতে ঢালতে বলল, আমার ইচ্ছে হয়েছে তাই আমি বানিয়েছি। চা আমি ভালোই বানাই, খেয়ে দেখুন। শতদল চায়ের কাপটা ছুঁড়ে ফেলে দিল। অনন্যা ভয় পেয়ে গেল। শতদল চিৎকার করে বলল, এই বাড়ির বউ হওয়ার চেষ্টা করো না। এই সব একটা খেলা, যেমন ভাবে থাকতে বলেছি সেইভাবে থাকবে। অনন্যা ছুটে চলে গেল। সমুদ্র বলল, দাদা ঠান্ডা হ, মাথা গরম করিস না। তুই ওইভাবে ওকে না বললেও পারতিস, ও তো কোনো অন্যায় করেনি, শুধু চা বানিয়েছিল। সমুদ্র চলে গেল। শতদল সিগারেটটা বের করলো পকেট থেকে। আসবো আমি? হ্যাঁ আসুন। কাঁদছিলে তুমি? একটা কথা বলবো? বলুন। আমাকে আপনি নয় তুমি দিয়ে বলবে, আর সমুদ্র দা বললেই হবে।
অনন্যা কাঁদতে কাঁদতে বলল, তোমার দাদা এত খারাপ কেন? আমি কি খুব অন্যায় করেছিলাম? না তো, কোনো অন্যায় করনি। আমি ওকে খুব বকেছি, সবসময় আমার উপর রাগ দেখায়। এক কাজ করো, তুমি এখন ওর চোখের সামনে যেও না, দেখবে ও নিজেই আসবে। আমি একদম দূরে চলে যাব, তার চোখের সামনে আসবই না। আমি আর বোঝা হয়ে থাকবো না। ধুর পাগলি মেয়ে, এমন বলতে নেই, কান্না থামাও। এই পুতুলটা খুব সুন্দর, তাই না? বলো না, এই পুতুলটা কে দিয়েছে? জানতে পারবে, সারপ্রাইজ। সমুদ্রদা একটা কথা সত্যি সত্যি আমাকে বলবে? আগে চোখের জল মুছে নাও, তারপর বলবো। আমার মামাদের তোমরা আগে থেকে চিনতে? অনন্যা, আমরা যা কিছু দেখি তা অনেক সময় সত্যি হয় না, আবার সত্যিটা অনেক সময় ভালো মানুষের কাছে ঢাকা পড়ে যায়। মানে? এই যেমন আমার দাদা বদমেজাজি, রাগী, আদৌ ও এমন ছিল না। তুমি তোর অতীত জানো? তাহলে একটু বোঝার চেষ্টা করো, বাকি সব একদিন তুমি জানতে পারবে। আমি আসি, কাজ আছে। সমুদ্র চলে গেল, আর অনন্যার মনে তৈরি হলো আরও হাজারো প্রশ্ন। এই বাড়ির মধ্যে কেমন যেন রহস্য লুকিয়ে আছে। আন্টি এসে সকালের জলখাবার দিলেন। অনন্যা আন্টিকে বলল, আন্টি একটা কথা জিজ্ঞাসা করব? আন্টি বললেন, বলো। অনন্যা বলল, এই বাড়িতে শতদল বাবুর ওয়াইফ আর মেয়ের কোনো ছবি নেই কেন? আন্টি কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল, শতদল ওদের ছবি দেখলে কষ্ট পায়, তাই সমুদ্র কোনো ছবি রাখেনি। অনন্যা বলল, তিনি নিশ্চয়ই খুব সুন্দরী ছিলেন, আর মেয়েটাও খুব কিউট ছিল, তাই না আন্টি? আন্টি মাথা নাড়লেন। অনন্যা বলল, আচ্ছা আন্টি, আপনি কতদিন এখানে আছেন? আন্টি বলল, খেয়ে নাও তুমি, ঠান্ডা হয়ে যাচ্ছে খাবারটা। অনন্যা বুঝতে পারল আন্টি কিছুটা এড়িয়ে গেল তাকে। অনন্যার মাঝে মাঝে মনে হয় এই মানুষগুলো সবাই আপন, আবার পরক্ষণেই মনে হয় সবাই যেন নিজেদের আড়াল করে রেখেছে তার থেকে। কিন্তু এই কদিনে এই পরিবারকে খুব আপন করে নিয়েছে অনন্যা। সারাদিন অনন্যা আর নিচে নামল না। যথাসময় তার খাবার নিজের রুমে পৌঁছে গেছে। মনটা তার একদমই ভালো নেই। আজকে শতদলের ব্যবহার খুবই খারাপ লেগেছে তার। ওর কি দোষ ছিল? অনন্যার ফোনটা বেজে উঠল। একজন ছাড়া কেউই তাকে ফোন করে না, তাও কোনো দরকার হলে। তাড়াতাড়ি ফোনটা হাতে নিয়ে দেখল সেই একজনই তাকে ফোন করেছে। ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ বলুন। ছাদে আসতে পারবে একবার? না। কেন? আপনি ভুলে গেছেন শতদল বাবু, আপনি বারণ করেছিলেন ছাদে আর ব্যালকনিতে যেতে। আমি বলছি তো আসতে, পরে আবার রাগ দেখাবেন। কি বলার আছে বলুন। ফোনটা রেখে দিল শতদল। ছাদে একা দাঁড়িয়ে আছে সে। একবার আকাশের দিকে তাকিয়ে বলল, মোহিনী, আমি এমন নই, তুমি তো জানো আমাকে। আমি কোনো মেয়ের সাথে এইভাবে আগে কথা বলিনি। আমার নিজেরই খারাপ লাগছে। আচমকা হাওয়ায় এসে শতদলের কাছে ঘেঁষে যেন চলে গেল। শতদল চোখটা বন্ধ করে মনে মনে বলল, আমি তোমাকে অনুভব করতে পারি মোহিনী। আচ্ছা, শতদল বাবু কি রাগ করলেন? আবার আমাকে বকা দেবেন না তো? রাগ করলেন তো করলেন, সেদিন তো নিজেই বারণ করেছিলেন আমায়। আজ আবার যেতে বলছেন ছাদে। ফোনটা রেখে দিলেন, কথায় কথায় রাগ। এইসব ভাবছিল অনন্যা। দরজায় নক করার শব্দে সম্বিত ফিরল তার। নিশ্চয়ই কেউ রাতের খাবার নিয়ে এসেছে। দরজাটা খুলে দেখল সামনে শতদল বাবু। অনন্যা হকচকিয়ে গেল তাকে দেখে। শতদল বলল, ভিতরে আসবো? অনন্যা বলল, হ্যাঁ হ্যাঁ আসুন, জিজ্ঞাসা করার কি আছে, এটা তো আপনারই বাড়ি। শতদল বলল, নাও, খেয়ে নাও। অনন্যা কোনো কথা না বলে খাবারটা হাত থেকে নিয়ে নিল। শতদল আমতা আমতা করে বলল, সকালের ব্যবহারের জন্য সরি। অনন্যা চুপ করে দাঁড়িয়ে থাকল। কিছুক্ষণ নীরবতা। তারপর অনন্যা বলল, আর কিছু বলবেন? শতদল বলল, তোমার কিছু বই লাগবে বলছিল আন্টি, আমরা তাহলে কাল যাব বই নিতে। অনন্যা বলল, ঠিক আছে। শতদল চলে গেল। অনন্যা দরজাটা বন্ধ করে খাবারটা নামিয়ে বসল। সামনে টেবিলে নামানো আছে শতদলের ছবি। ছবির দিকে তাকিয়ে অনন্যা বলল, আপনি এতটাও কঠিন না যতটা আপনি দেখান। একদিন না একদিন ঠিক আমাকে ভালোবেসে ফেলবেন, হয়তো সেটা আমার মৃত্যুর পরে হলেও হবে। বেলার দিকে দুজনে বেরোলো। আজ দুজনেই আছে, কোনো বডিগার্ড নেই। অনন্যার মন ফুরফুরে হয়ে আছে, তবুও সেটা বুঝতে দিল না শতদলকে। হঠাৎ সে বলে উঠল, গাড়ি থামান, গাড়ি থামান। শতদল কিছু বুঝতে না পেরে গাড়ি থামিয়ে দিল। অনন্যা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে রাস্তার পাশে ফুটে থাকা একটা ফুল তুলে নিয়ে আবার গাড়িতে এসে বসল। শতদল এইরকম কাণ্ড দেখে হাসতে গিয়েও হাসি থামিয়ে দিল।
মনে পড়ে গেল মোহিনীও ভীষণ ফুল ভালোবাসতো। শতদল বলল, দেখো অনন্যা, হুটহাট একা নেমে যেও না। অনন্যা সাথে সাথে বলল, আর বকবেন না প্লিজ, আমি আর এরকম করব না। শতদল চুপ করে গেল। যতই হোক মেয়েটার মধ্যে এখনো ছেলে মানুষই লুকিয়ে আছে। সেই রাতে যখন অনন্যাকে প্রথম দেখেছিল আর আজকের অনন্যার অনেক পার্থক্য। এই অনন্যা যেন প্রাণ ফিরে পেয়েছে। সে এখন এক রঙিন প্রজাপতি। একটা দোকানের ভিতরে ঢুকে পড়ল দুজনে। বই দেখছিল অনন্যা, শতদলও কিছু বই দেখছিল। অনন্যার হঠাৎ দোকানের বাইরে চোখ গেল, দেখল একজন গাড়ির মধ্যে বন্দুক তাক করে আছে শতদলের দিকে। শতদল অনন্যার কাছে ছিল। অনন্যা তাড়াতাড়ি শতদলের সামনে চলে এলো। গুলিটা এসে অনন্যার কাঁধ থেকে ছিটকে বেরিয়ে গেল। দোকানে ভিতরে থাকা সবাই ভয় পেয়ে গেল। শতদল কিছু বোঝার আগেই দেখল অনন্যা লুটিয়ে পড়েছে, সারা শরীরে রক্তে লাল হয়ে গেল। এখনকার মতো এই পর্যন্ত থাক। পরবর্তী পর্ব কালকে আপলোড করব দুপুরবেলায়। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।